ভোটের মাঠে জোটের হিসেবে পদত্যাগের হিড়িক আর তালিকায় নতুন ভোটার, সব মিলিয়ে ঠান্ডা আবহাওয়ায় গরম চায়ের চুমুকে জমে উঠেছে নির্বাচনী আলাপ। জামাত সহ ৮ দলের সমঝোতায় যোগ দিল এনসিপি এবং এলডিপি। কোন দিকে এগোচ্ছে নির্বাচনী সমীকরণ আর জোটের কৌশলেই বা এগোচ্ছে কে? আজকের নির্বাচনের সময়ে খুঁজব সেসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঢাকা ১৭ আসনেও নির্বাচন করবেন তারেক রহমান। মনোনয়নপত্র সংগ্রহ। এনসিপি ও এলডিপিকে নিয়ে ১০ দলীয় জোট জামাতের আসন বণ্টনও প্রায় চূড়ান্ত। পল্লবী রূপনগরের অলিগলিতে নির্বাচনী আমেজ। ঢাকা ১৬তে বিএনপির আমিনুল হকের চ্যালেঞ্জ জামাতের আব্দুল বাতেন। জনভোগান্তি নিরসনের প্রতিশ্রুতি। গাইবান্ধা ২ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস। ধানের শেষের আনিসুজ্জামান বাবুর সামনে দাঁড়িপাল্লার করিম সরকার ও লাঙ্গলের রশিদ সরকার। মাঠে আছে এনসিপিও। এবং টাঙ্গাইল ৫ আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জামাতের আহসান হাবিব মাসুদ। ২ প্রার্থীর মধ্যে মূল লড়াইয়ের আভাস। দেখছিলাম শিরোনাম। নির্বাচনের সময়ের শুরুতেই আজ সারাদিনের যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে সেগুলো একটু জানিয়ে দিতে চাই যে আজকে সারাদিন আসলে আলোচনায় কোন খবরগুলো ছিল। শুরুতেই যদি একটু জানিয়ে রাখতে চাই, আজকে ভোটার তালিকায় যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকালই আমরা যেটি দেখেছি, তিনি নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেসব সম্পন্ন করেছেন এবং তারপরে আজকে তিনি ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। সেই সঙ্গে ঘোষণা এসেছে যে ঢাকা ১৭ আসন, অর্থাৎ আগে যে ঘোষণা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে লড়বেন, তার সঙ্গে আজকে যুক্ত হয়েছে ঢাকা ১৭ থেকেও তিনি নির্বাচনে লড়বেন এবং দেশকে অস্থির করে নির্বাচন বানচালের চেষ্টা করছে কিছু দল, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁয়ে আলেম ওলামাদের সঙ্গে একটি বৈঠকে, একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই তিনি এই মন্তব্য করেন এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে জামাত আজকে যেই দীর্ঘদিন ধরে বিশেষ করে গণভোট, পিআর সহ নানা দাবিতে যেই যুগপৎ আন্দোলন করছিল ৮ দল নিয়ে, সেই ৮ দল আজকে এনসিপি এবং এলডিপি যোগের মাধ্যমে ১০ দলীয় নির্বাচনী সমঝোতা যেটি হয়েছে সেই জোট হয়েছে ১০ দলের। এবং সেই সঙ্গে এই যে জোট হয়েছে, এই জোটের পর কিন্তু এনসিপিতে আমরা মূলত যেটি দেখেছি, বিভিন্ন যেই নেতারা রয়েছেন সেক্ষেত্রে শীর্ষ ২ জন নেতা আমরা পদত্যাগ করতেও দেখেছি এবং সেক্ষেত্রে মতভেদেরও আমরা আসলে দেখেছি। এই মুহূর্তে আমরা একটু নির্বাচনীর যেই আলোচনা, সেই আলোচনায় আমরা এখন ঢাকা আলোচনা নিয়ে একটু যাব। ধারাবাহিকভাবে আমরা ঢাকার আসনগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা ঢাকা ১৬ নিয়ে একটু আলোচনা করতে চাই। ঢাকা ১৬ আসন মূলত মিরপুরের রূপনগর, পল্লবী এই এলাকা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার ৩,৮৮,২৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১,৯৫,৬৯০ জন এবং নারী ভোটার রয়েছেন ১,৯২,৫৪২ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন এবং এটি জাতীয় সংসদের ১৮৯ নং আসন। তো এই আসনের বিভিন্ন যেই প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা আসলে কে রয়েছে একটু দেখে নিতে চাই। বিএনপির ধানের শীর্ষের প্রার্থী হয়েছেন আমিনুল হক, তিনি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই ক্ষেত্রে দাঁড়িপাল্লার প্রার্থী অর্থাৎ জামাত ইসলামের হবেন কর্নেল আব্দুল বাতেন এবং রিকশা প্রার্থী অর্থাৎ খেলাফত মজলিসের যেই প্রার্থী, সেই খেলাফত মজলিসের হচ্ছে মুফতি আহসানুল্লাহ কাসেমি। এই ৩ জনই মোটামুটি এখন পর্যন্ত লড়বেন বলে আমরা জানতে পেরেছি। তবে জামাতের সাথে যেহেতু জোটের একটি বিষয় আছে, সেক্ষেত্রে আসলে জোটের প্রার্থীর ঘোষণা হলে সেক্ষেত্রে আমরা জানতে পারবো। তো এই যে ঢাকা ১৬ এই আসনের নির্বাচনের বিভিন্ন প্রার্থীদের প্রত্যাশা, প্রার্থীদের প্রতিশ্রুতি এবং সেখানকার যেই জনগণ, সাধারণ ভোটার রয়েছেন তাদের কথা শুনেছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ শাফি। তার একটি প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদনটি একটু দেখে নিব।
মানে বড় পরিবর্তন যেটা দরকার সেটা হলো আমাদের প্রশাসনিক দিকটা। মানুষ আগেও হয়রানি হয়েছে, এখনো হয়রানি হইতেছে, শুধু মানে দলগত চেঞ্জ হয়েছে। এম শাহরিয়ার একজন বেসরকারি কর্মজীবী। 2008 সাল থেকে বসবাস করেন পল্লবীতে। গল্পে গল্পে উঠে আসে ঢাকা 16 রাজধানীর অন্য 8-10টি আসনের মতোই 5 আগস্ট যে স্বপ্ন দেখিয়েছিল তা এখন দুঃস্বপ্ন। মনে হয় না আদৌ কোনোদিন ঘটবে আপনার আমার ভাগ্য পরিবর্তন, কারণ এটা আমাদের দেশে তো আসলে রাজনৈতিক সিস্টেমটা টোটালি ভিন্ন। আর আমরা মানুষের উপর আবেগপ্রবণ বেশি, আমরা ইমোশন বেশি। আমাদের সবাই আগেও যেটা হয়ে আসছে এখনও সেটাই হবে। শাহরিয়ার যে দোকানে এসেছেন সেই দোকানে আলমগীরের হতাশা আরো গভীর। দেশ বাড়ি সবাই দেখতে আছে দেশের কি অবস্থা, কেমনে চলে কেমনে কি, ওটা তো বলার দরকার নেই। এখানে দোকানদারি করি, ভাত খাইয়ে ঢুকে জানি। 38 বছর আগে যখন এই এলাকায় ব্যবসা শুরু করেন তখন এই পল্লবী ঝিল ছিল, মাছ ধরা যেত পানিতে। বদলে যাওয়ার সময়ে আলমগীর মুখ না খুললেও তার স্ত্রী যেন অকপট। এখানকার সমস্যা সংকট কতটা প্রকট, প্রত্যাশার প্রাপ্তির ফারাক বলে যান একদমে। আমাকে হামলা দোকানে সাদা এটা আমরা চাই না, আমরা সুস্থ কামাই করি খাই, এর মনে শান্তিতে থাকতে চাই। সংসদীয় আসন ঢাকা 16 উত্তর সিটি কর্পোরেশনের 2, 3, 5 ও 6 নম্বর ওয়ার্ড, যা মিরপুরের পল্লবী, দুয়ারিপাড়া ও রূপনগর ও কালচির একাংশ নিয়ে গঠিত। যাত্রা শুরু 2008 সালের নির্বাচন থেকে। পুরো আসনের যোগাযোগ অবকাঠামো নিয়ে স্বস্তি আছে, তবে গ্যাস ও পানির সংকটের পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। 2 নম্বর ওয়ার্ডের হোপ মার্কেট, সড়কের অর্ধেক অবৈধ দখলে, পথচারীদের চলাচলে ভোগান্তি নিত্যদিনের। জনপ্রত্যাশা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল কিংবা খেলার মাঠ, তার চেয়েও বেশি নিরাপত্তার। ওসমান হাদির যে ঘটনাটা, ও যেটা চেয়েছে, আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা সেই ওরকমই চাই। যখনই আমরা ওরকম কাউকে দেখব, আমি মনে করবো যে আমার ভোটটা আমি তাকেই দিব। নিরাপদ সড়ক চাই, সবার আগে নিজের নিরাপত্তা চাই। আমরা চাই যে আমাদের সন্তানরা সেফ থাকুক। ধারণা করা হচ্ছে এই আসনে বিজয়ের অন্যতম নিয়ামক হতে পারে বিহারি ভোটার। মানবতার জীবনে অভ্যস্ত এই জনগোষ্ঠীর ভোট নিয়ে চিন্তিত প্রার্থীরাও। ঢাকা 16-র এই 4টি ওয়ার্ডে প্রায় 13টি বিহারি ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পগুলোতে 60 থেকে 70 হাজার ভোটার রয়েছেন। অর্থাৎ এই ঢাকা 16 আসন থেকে কে আগামী সংসদে প্রতিনিধিত্ব করবেন তা কিন্তু অনেকটাই নির্ভর করছে এই অবাঙালি ভোটারদের উপর, কিন্তু তাদের রয়েছে অনেক আক্ষেপ। ভোটার অধিকার আর কিছু পাইনি। ক্যাম্পে আমাদের অনেক নষ্ট আছে, এজন্য আমরা ক্যাম্পে চাই না থাকতে, পুনর্বাসন চাই আমাদের। আইসা ভোট চায়া, ভোট নিয়া চলে যায়, ওর পরে আর কোনো খবর থাকে না। প্রার্থীদের মুখেও প্রতিশ্রুতির ফুলঝুরি বরাবরের মতোই। এমন একটি জনবান্ধব সরকার হবে যেখানে কোনো জটিলতার কারণে আমার এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বা তাদের কাজে কোনো ব্যাহত হবে, এমন কোনো কাজ আমরা নর্মালি করব না। মিরপুরের একটা সমস্যা হচ্ছে মাদক এবং চাঁদাবাজি। আমি বা আমার দল যদি দেশ শাসনের সুযোগ পায়, আমরা কোনো অবস্থাতেই এগুলোর পৃষ্ঠপোষকতা করব না। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। একজন সংসদ সদস্যের দায়িত্ব আইন প্রণয়ন করা, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এমন যে এলাকার ভালো মন্দ সবকিছু নির্ভর করে তাদের ইচ্ছের উপর। ভোটারদের প্রত্যাশা তাদের সুশাসনের ইচ্ছেটা ফিরুক। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 16 আসন নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ঢাকা 16 আসনের পল্লবী এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। আমরা সরাসরি যেতে চাই তার কাছে। শাফি, আপনি তো আসলে প্রতিবেদনটি করেছেন এবং ভোটারদের দ্বারে দ্বারেও আপনি গিয়েছেন। সেক্ষেত্রে আসলে এখনকার যে পরিস্থিতি, আসলে নির্বাচনের যে হালচাল, সেটি ঢাকা 16 আসনে কোন দিকে? নির্বাচনের পরিস্থিতির কথা যদি বলেন তাহলে এই ঢাকা 16 আসনের নির্বাচন আমি গত কয়েকদিন যা ঘুরেছি তাতে করে সাধারণ মানুষের মধ্যে যে নির্বাচন নিয়ে খুব বেশি আগ্রহ আলোচনা আছে, কিন্তু আগ্রহ আলোচনা খুব বেশি সেটা দেখা যাচ্ছে না। কারণ আপনি যদি খেয়াল করেন যে সাধারণত আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যে নির্বাচনগুলো জমে ওঠে সাধারণত অবকাঠামো উন্নয়ন, মানে প্রার্থীরা আসেন, প্রতিশ্রুতি দেন এবং জনগণের একটা চাওয়া পাওয়া থাকে যে আমাদের এলাকার উন্নয়ন হবে। কিন্তু এই ঢাকা 16 আসনে যদি দেখেন আপনি, তাহলে ঢাকা 16 আসনের যে অবকাঠামো উন্নয়ন সেটি কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই ডেভেলপড। এইদিকে ফ্লাইওভার, প্রচুর ফ্লাইওভার আছে, তারপর মেট্রো রেল আছে এবং আবাসিক এলাকাগুলো খুবই পরিকল্পিত। একেবারে শেষের দিকে কিছু রাস্তা আছে, মিরপুরের চিড়িয়াখানার ওই ঢাকা 16 একেবারে শেষের দিকে ইস্টার্ন হাউজিংয়ের এদিকে কিছু রাস্তা আছে এখনও কাঁচা, সেগুলো ঠিকঠাক করা হচ্ছে। এর বাইরে পুরো ঢাকা শহরের এই যে ঢাকা 16 আসনের
যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়ন কিন্তু খুবই চমৎকার এবং এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে স্বস্তি আছে। তবে এই স্বস্তি থাকার পরও মানুষ এখন যে 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি আছে সেই জায়গায় কিন্তু মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি মানুষ মনে করে যে হচ্ছে আমাদের যে এই যে অবকাঠামো আছে কিন্তু সেই অবকাঠামো দিয়ে যেন যানজটটা তৈরি না হয়, প্রচুর অটোরিকশা, এগুলো কোনো বিশৃঙ্খলা, কোনো ধরনের ব্যবস্থাপনা নাই, কিংবা মাদক যেখানে সেখানে বসে পোলাপাইন গোল করে আড্ডা দিচ্ছে, ইভটিজিংয়ের শিকার হচ্ছেন অনেকে। অর্থাৎ মানুষের সার্বিক নিরাপত্তার যে জায়গাটা, এই জায়গা নিয়ে কিন্তু এই এলাকার মানুষ অনেক বেশি কনসার্ন এবং এই বিষয়গুলোই কিন্তু তারা সবচেয়ে বেশি ফোকাস করছেন। অর্থাৎ সামনে নির্বাচনে আমাদের উন্নয়ন হয়েছে অনেক, কিন্তু আমাদের যে একবারে মানবিক যে একটা পরিবেশ এই পল্লবী এলাকার, সেইটি যারা নিশ্চিত করার অঙ্গীকার দিতে পারবেন তাদেরকে হয়তো তারা বেছে নিতে পারেন এই এলাকার 4,499 জন ভোটার। শাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী শাফি জানাচ্ছিলেন ঢাকা 16 আসনের বিস্তারিত। ঢাকা 16 আসন দেখছিলাম, এবার একটু দেখতে চাই উত্তরের জেলা। আজকে আমরা রংপুর বিভাগে গাইবান্ধা 2 আসন নিয়ে আজকে একটু কথা বলতে চাই। গাইবান্ধা 2 আসন মূলত সংসদীয় আসন, 30 নম্বর আসন এবং একটি সদর উপজেলা নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার 4,11,460 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 2,02,037 জন এবং নারী ভোটার 2,09,412 জন এবং এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 11 জন এবং এটি ভোট কেন্দ্র রয়েছে মোট 118টি এবং এটি সংসদের 30 নম্বর আসন। এই আসনে আসলে ভোটের মাঠে আসলে কারা লড়ছেন সেটি যদি একটু দেখতে চাই, ধানের শীষের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু বিএনপির হয়ে লড়ছেন এবং সেক্ষেত্রে জামাতের হয়ে লড়ছেন দাঁড়িপাল্লা প্রতীকে মোহাম্মদ আব্দুল করিম সরকার, শাপলাকলি এনসিপির হয়ে লড়ছেন ফিহাদুর রহমান দিবস এবং ট্রাক প্রতীক নিয়ে গণ অধিকার পরিষদে লড়ছেন শামসুজ্জামান সিদ্দিকী মামুন। যদিও এই আসনে বিএনপি এবং জামাতের মধ্যে যেই হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং সেটি কিন্তু ভোটাররা আসলে দেখছেন নির্বাচনের সময়। গাইবান্ধা 2 আসন নিয়ে আরও খবর জানবো। সেই খবর জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম। বিপ্লব, গাইবান্ধার যে নির্বাচন আসলে আমরা দেখছিলাম যে এবং তথ্য আসলে যেটি পেয়েছিলাম বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, সেটি আসলে মাঠের চিত্রটা আসলে কেমন দেখছেন? আসলে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই, আসলে নির্বাচনী যে পরিবেশ, এই নির্বাচনী তফসিল ঘোষণার আগে এবং পরেই কিন্তু আমরা দেখেছি যে গাইবান্ধা সদরে কিন্তু এই যে 2 আসন, এই 2 আসনে কিন্তু 2টি দল প্রচারণায় ছিল। কিন্তু আমরা গত 3 বা 4 দিন থেকে দেখছি যে জাতীয় পার্টি এই আসনে কিন্তু মনোনয়নপত্র নিয়েছিলেন। আজকে কিন্তু জাতীয় পার্টির যিনি প্রার্থী আব্দুর রশিদ সরকার, তিনি কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। তো তার মানে দাঁড়াইলো যে জাতীয় পার্টি, বিএনপি এবং জামাত এখানে কিন্তু এখন একটি ত্রিমুখী ভোটের লড়াই হবে বলে আমরা মনে করছি। কেননা যিনি জাতীয় পার্টির মনোনয়ন দাখিল করেছেন, ইনি কিন্তু গেল নির্বাচনের প্রার্থী ছিলেন এবং এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এর আগে এবং উপজেলা চেয়ারম্যানও ছিলেন। পাশাপাশি যিনি জামাতের প্রার্থী রয়েছেন, ইনিও কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলেন এখানে এবং জামাতের উপজেলা আমির হিসাবে কিন্তু দায়িত্বরত আছেন। তো সুতরাং আমি বলতেই পারি যে এখানে বিএনপি জাতীয় পার্টি, পাশাপাশি যিনি বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনিসুজ্জামান খান বাবু, ইনিও শ্রমিক নেতা এবং কেন্দ্রীয় বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক, পাশাপাশি জেলা বিএনপির সভাপতি ছিলেন। পক্ষান্তরে যদি বলি যে এখানে যে 3 জন রয়েছেন, বিএনপি এবং জামাত এবং জাতীয় পার্টি, 3 জনই কিন্তু একেবারে হাই প্রোফাইলের প্রার্থী হিসেবে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেক্ষেত্রে বলা যায় যে আসলে এখানে যেখানে 2 দলের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল, এখানে কিন্তু একটি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা মনে করছি। যে বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী বিপ্লব ইসলাম যেটি আসলে বলছিলেন, গাইবান্ধা 2 আসনে বিএনপি জামাতের পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ের একটি আভাস দেখছেন। ঢাকা এবং গাইবান্ধার 2টি আসন নিয়ে আসলে আমরা আলোচনা করেছি, বা ঢাকা বিভাগের আরেকটি জেলায় টাঙ্গাইল নিয়ে একটু আলোচনা করতে চাই। টাঙ্গাইল আজকে আমরা আলোচনা করব। টাঙ্গাইলের 5 আসন নিয়ে একটু দেখে নিতে চাই যে টাঙ্গাইলের
5 আসনের যে অবস্থা, এটি আসলে টাঙ্গাইলের যে সদর উপজেলা রয়েছে সেই সদর উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটিতে মোট ভোটার রয়েছেন 4,60,716 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 2,30,673 জন এবং নারী ভোটার 2,30,042 জন এবং এখানকার যেই মোট কেন্দ্র সেটি 130টি কেন্দ্র রয়েছে এবং মোট ভোট কক্ষ রয়েছে 962টি এবং জাতীয় সংসদের 134 নং আসন। এই আসনে আসলে প্রতিদ্বন্দ্বী কারা করছেন, অর্থাৎ যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা আসলে কাদের মনোনয়ন দিয়েছে সেটি যদি একটু দেখে নিতে চাই। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ধানের শেষের প্রার্থী হয়ে লড়বেন সুলতান সালাউদ্দিন টুকু। সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং দাঁড়িপাল্লা অর্থাৎ জামাতে ইসলামীর প্রার্থী হয়েছেন আহসান হাবিব মাসুদ, তিনি জেলা জামাতের আমিরের দায়িত্ব পালন করছেন এবং মাথাল প্রার্থী, মাথাল প্রতীক নিয়ে লড়ছেন ফাতেমা রহমান বিথি, তিনি গণসংহতি আন্দোলনের থেকেই লড়বেন এবং সেই সঙ্গে আমরা শাপলাকলি প্রতীকের প্রার্থী দেখতে পাচ্ছি মাসুদুর রহমান রাসেল, এনসিপি থেকে লড়ছেন। তবে এই আসনে যেহেতু আজকে আমরা একদম শুরুতেও বলেছি যে জামাত এবং এনসিপির যে একটি জোট হয়েছে 10 দলীয় যে নির্বাচনী জোট, সেই নির্বাচনে যেহেতু জামাত এবং এনসিপি আসলে একসঙ্গে হয়ে নির্বাচন করবে, সেক্ষেত্রে এই যে টাঙ্গাইল 5 আসন, সেই টাঙ্গাইল 5 আসনের ভোটের যেই পরিসংখ্যান সেটি কিন্তু বদলে দিতে পারে। যেহেতু এই আসনে বিএনপির যে প্রার্থী আমরা সুলতান সালাউদ্দিন টুকু যেহেতু আসলে খুব পরিচিত একটি মুখ আমরা জানি এবং জাতীয় পর্যায়ের নেতা, সেক্ষেত্রে এখানে তার যেই ভোটের ব্যাংক আছে সেই ব্যাংকে কিন্তু এই যে জামাত এবং এনসিপির যেই জোট, সেই এনসিপির জামাতের জোট কিন্তু বড় একটি ভূমিকা রাখবে বলেই আসলে সেখানকার যেই ভোটার এবং সাধারণ মানুষ আছে তারাও বলছেন এবং সেই ক্ষেত্রে এটি কিন্তু বড় ধরনের বাধাও হতে পারে বিএনপির যেই প্রার্থী আছে। যদিও এই যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদের মধ্যে এবং জামাতের যেই প্রার্থী তিনি জেলা জামাতের আমিরের দায়িত্ব পালন করছে, সেক্ষেত্রে তারও কিন্তু একটি ভোট ব্যাংক রয়েছে এবং পরিচিতি রয়েছে এবং সে সঙ্গে বিএনপির তো আসলে বলছিলামই এরকম রয়েছে এবং এই যে টাঙ্গাইল 5 অর্থাৎ সদরের যে আসন, এই সদরের আসনের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু পুরো টাঙ্গাইলের উপরও প্রভাব ফেলে। তো এই যে টাঙ্গাইল 5 আসনের আরও বিস্তারিত জানবো, টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী কাদের তালুকদার, তার কাছেই যাব। কাদির, এই যে আমরা আসলে প্রার্থীদের কথা বলছি এবং এই যে বিএনপির যে প্রার্থী দেখছি আসলে তিনি খুব পরিচিত মুখ এবং কেন্দ্রীয় দায়িত্ব পালন করছে বিএনপির এবং তার বড় ভোট ব্যাংক আছে আমরা যতটুকু জানি এবং সেক্ষেত্রে জামাত এবং এনসিপি আলাদা প্রার্থী দিলেও এখন কিন্তু জোট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একজন প্রার্থী হবে। সেক্ষেত্রে এই যে জোট এবং বিএনপি, সেক্ষেত্রে বিএনপির জন্য কোনো বাধা হতে পারে বলে মনে করেন কিনা? সারা দেশের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলেও জমে উঠেছে। প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত রয়েছেন। প্রতিদিন কাক ডাকা ভোট থেকে গভীর রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। বিশেষ করে টাঙ্গাইল জেলায় 8টি আসন রয়েছে। 8টি আসনে প্রায় টাঙ্গাইল জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 33 লক্ষ। এই 33 লক্ষ ভোটারের দ্বারে দ্বারে প্রত্যেক যে আসন রয়েছে, আসন ভিত্তিক যারা প্রার্থী রয়েছে তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, মিটিং মিছিল করছেন, উঠান বৈঠক করছেন, তারা ভোটারদের মন জয় করার জন্য নানানভাবে চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইল 5 সদর আসনে। সেই সদর আসনে আমরা দাঁড়িয়েছি। উন্নয়ন বঞ্চিত এই টাঙ্গাইল জেলায় যারা ভোটার রয়েছেন, ভোটাররা বলছেন যে আসলে টাঙ্গাইল ঢাকা রাজধানীর খুব কাছের একটি জেলা হলেও বিগত সময়ে কাঙ্ক্ষিত পরিমাণে উন্নয়ন হয়নি। বিশেষ করে টাঙ্গাইল সদর উপজেলাটি যেটি রয়েছে সেটি বেশিরভাগ মানুষে নদী বা চরাঞ্চলের মানুষ এই উপজেলায় মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল। প্রায় 62% মানুষ কিন্তু এই কৃষি নির্ভরশীল। এরপরেও যারা চরাঞ্চলের যারা কৃষক রয়েছে তাদের জন্য গড়ে ওঠেনি কোনো কৃষি ভিত্তিক কোনো অঞ্চল এবং রাস্তাঘাটের যে দুরবস্থা, যেই কারণে আসলে তারা এই যে তাদের যে উৎপাদিত ফসল, সেই ফসলের কিন্তু ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত রয়েছে। অন্যদিকে টাঙ্গাইলের কোথাও মিল কারখানা গড়ে ওঠেনি। এছাড়াও যে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা ছিল টাঙ্গাইলে, সেটিও গড়ে ওঠেনি। টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ রয়েছে,
সেই মেডিকেল কলেজটিও কিন্তু নামে মাত্র একটি ভবন রয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণে সেবা পাচ্ছে না। এদিকে যে টাঙ্গাইলের যে যারা প্রতিনিধিত্ব করবেন, এদের ভোটারদের ধারে ধারে করছেন। তবে বিশেষ করে টাঙ্গাইল বিএনপির প্রচার সম্পাদক উনি সুলতান সালাউদ্দিন টুকু উনি নমিনেশন পেয়েছেন, অন্যদিকে তার বিপরীত দিকে টাঙ্গাইল জেলার বিএনপির সাধারণ সম্পাদক উনি প্রার্থী হয়েছেন। সেই কারণে আসলে বিএনপিতে অনেকটাই সমস্যার সৃষ্টি হচ্ছে। যদি নিজেদের মধ্যে বিবদমান এই বিশৃঙ্খলা রাখা যায়, তাহলে কিন্তু জামাত একটি সুবিধা নিতে পারে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের নির্বাচনী বিস্তারিত খবর। কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছিলাম টাঙ্গাইল থেকে। এআই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। আগারগাঁয়ে নির্বাচন ভবনে দলটির 3 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে দেখা করে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রায় পৌনে 1 ঘন্টার বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা বন্ধ থাকলেও দলগুলোর সাংগঠনিক কর্মসূচি বন্ধ নেই। আচরণ বিধির বিষয়টি ইসির সিদ্ধান্ত বলেও মনে করেন নজরুল ইসলাম খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপুর 3 আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। কক্সবাজার 1 আসনে মনোনয়নপত্র জমা দেন সালাউদ্দিন আহমদ। এছাড়া শরীয়তপুর 3 আসনে মিয়ানুর উদ্দিন আহমেদ অপু, নোয়াখালী 2 আসনে জয়নুল আবদিন ফারুক, নেত্রকোনা 1 আসনে ব্যারিস্টার কায়সার কামাল ও নাটোর 2 আসনে মনোনয়নপত্র জমা দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলো। এই ছিল নির্বাচনের সময়ের পর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। সঙ্গেই থাকুন সময়ের।